নমস্কার, আমি শাশ্বত মিত্র। আজকে মার্কেটের জন্য একটা ভালো কারেকশন আমরা দেখতে পেলাম। 160 পয়েন্ট নিফটি করেছে, প্রায় 600 পয়েন্টের ওপর ব্যাঙ্ক নিফটি। সেটা ছাড়াও ব্রডার মার্কেট যদি দেখেন, ব্রডার মার্কেট আজকে মোটামুটি ডাউনই ছিল। যদি আপনি বাইরের মার্কেট দেখেন, জাপান প্রায় 2%-এর ওপর ডাউন ছিল, সকাল থেকে 1000 পয়েন্ট মাইনাস ছিল। এছাড়া অন্যান্য মার্কেটগুলো ডাও ফিউচারও মাইনাস ছিল, সবই মাইনাসে আজকে খুলেছে, কিন্তু তখনও পর্যন্ত আমাদের মার্কেট ভালোই দেখাচ্ছিল। গিফট নিফটি প্রায় 80-85 পয়েন্ট সকালবেলা প্লাস ছিল। তো মার্কেট এটা কারেক্টেড। আপনি জাপানের যে মার্কেটটা দেখছেন তার কারেকশান অবশ্য দেখে 1000 পয়েন্ট ভয় লাগছে। 38,000 39,000 জাপান নতুন হাই করেছে, অল টাইম হাই করেছে। কিন্তু খবরটা খারাপ ছিল না, জাপানের জিডিপি পজিটিভ এসছে। জিডিপি পজিটিভ আসা সত্ত্বেও জাপানের মার্কেট 2% কারেকশান হয়েছে। এখন আপনি বলতে পারেন যে পজিটিভ নিউজে কেন কারেকশান হলো। তো অনেক সময় আমাদের দুটো কারণ থাকতে পারে। আমাদের একটা ব্যাপার আছে, বাই অন স্পেকুলেশন, সেল অন নিউজ। মানে যা ভালো খবর সব আসবার জন্য স্পেকুলেট করে বাই করো, অ্যাকচুয়াল খবরটা এলে সেল করো, পড়ে যায়। এছাড়া আরেকটা ব্যাপারও হতে পারে, জাপান এমন একটা দেশ যার ইন্টারেস্ট রেট মোটামুটি নেগেটিভে চলে, নেগেটিভ অনেক দিন ধরে নেগেটিভ ইন্টারেস্ট রেটে জাপান চলে এখন, এবং কেউ আশাও করেনি জিডিপি পজিটিভে আসবে। তাই জিডিপি যদি পজিটিভে আসে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট নেগেটিভ আর থাকবে না। তো এটাও এফেক্ট করতে পারে, মানে ভালো খবরও ফেলে দিতে পারে আর কি। এখন কি অবস্থায় আছে মার্কেট, কি ভাবছে? স্টক মার্কেট সবসময় লো ইন্টারেস্ট রেট চায়, কারণ যত লো ইন্টারেস্ট রেট কোম্পানিগুলো কম পয়সায় ধার পাবে, কোম্পানির বড় হবার চান্স, বাড়াবার চান্স সোজা, তাকে কম পে করতে হবে, কম ইন্টারেস্ট পে করতে হবে। তো মার্কেট অলওয়েজ লো ইন্টারেস্ট রেট রেজিমের জন্য হাঁ করে বসে থাকে। তো সেখান থেকে লো ইন্টারেস্ট রেজিম যদি কখনো চলে যায়, তখনই মার্কেটের একটা নেগেটিভ ব্যাপার আসে। তবে আমাদের মার্কেট যেটা আপনি দেখছেন, যদি আপনি গত 20 দিন 25 দিন ধরে দেখেন, বা অনেক দিন, 20-25 দিন কেন, লাস্ট 3 মাসেও মনে হয় একই ঘটনা, 2-1টা ঘটনা বাদ দিলে সাধারণত কারেকশানগুলো 1.5 দিন বা 2 দিনের, 2.5 দিন খুব বেশি হলে হচ্ছে। মানে একটা দিন পুরো পড়লো, পরের দিন ফার্স্ট হাফটা পড়ে তারপরে তুলে দিচ্ছে। তো এটাও যদি সেরম হয়, আজকে ফার্স্ট পুরোটা পড়লো, দেখতে হবে কালকে দুপুরের পর কি করছে। আর একটা ব্যাপার হচ্ছে, মার্কেট 22,493 বন্ধ ছিল, সেইটা আজকে এসে দাঁড়িয়েছে 22,332। 22,200 ইন্টারমিডিয়েটে ভালো সাপোর্ট। আমি দুটো জায়গা আপনাদের বলেছি, লং টার্ম সাপোর্ট হচ্ছে 21,800। 21,800 ভেঙে গেলে মার্কেট নেগেটিভ হয়ে গেল, মার্কেটকে আমরা পজিটিভ মার্কেট ভাববো না। আর 22,200 শর্ট টার্মের জন্য হচ্ছে আপনার ভালো সাপোর্ট। তাহলে এইটা মোটামুটি 22,200-র কাছাকাছি এলে, যে 22,200 যদি ভেঙে যায়, তখন ভাবতে হবে যে কি হবে। তবে কালকের জন্য খুব ইন্টারেস্টিং মানে আমরা যারা থিওরিটিক্যালি দেখি, তারা একটা চেষ্টা করব যে 22,200-র কাছাকাছি নিফটি যদি কখনো আসে, তো ওইখানে আমরা একবার পজিটিভ করে দেখব 50 পয়েন্টের স্টপ লস নিয়ে, মানে খাতায় লিখে, কোনো কল নয় এটা। 22,200-র কাছে নিফটি এলে যদি নিচে পড়ে কালকে আরও 120-30 পয়েন্ট, তাহলে আমরা যদি দেখি যে বাইরের মার্কেট যদি খুব খারাপ থাকে, 500-700 পয়েন্ট ডাউ জোন্স মাইনাস, তাহলে নিশ্চয়ই করব না। বাইরের মার্কেট যদি মোটামুটি আজকে যা দেখলাম 100 পয়েন্ট 150 পয়েন্ট এরমভাবেই যদি বন্ধ হয়, এবং কালকে সকালেও যদি দেখি ডাউ জোন্স একই জায়গায় আছে, খুব বড় এফআইআই সেলিং নেই, সেই সব ক্ষেত্রে 22,200-র কাছে এলে একটা কন্ট্রা বাই, কাগজে কলমে, আমি ট্রেডের কথা বলছি না, কাগজে কলমে একটা কন্ট্রা বাই নিয়ে আপনি দেখতে পারেন যে আপনার আইডিয়া কতটা মিলল। 50 পয়েন্ট নিচে স্টপ লস দিয়ে ওপরে প্রায় 200-300 পয়েন্ট পাওয়ার চান্স আছে। মানে এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:4 হয়ে যাবে। টাটার শেয়ারগুলো অনেকে বলতে পারেন আজকে পড়েছে, কেন হঠাৎ পড়লো টাটার শেয়ারগুলো? যে কারণে বাড়ছিল, আপনি দেখেছেন হয়তো আগের 2 দিন টাটা কেমিক্যাল অনেক বেড়েছে। তো বাড়ছিল যে কারণে, সেটা হচ্ছে টাটা সন্সের মার্কেটে লিস্টিং হওয়ার একটা কথা হচ্ছিল, যে মার্কেট লিস্টিং হতে পারে টাটা সন্সের। কিন্তু আজকে টাটা সম্ভবত জানিয়েছে না, এখনই টাটা সন্স মার্কেটে লিস্টিং হবে না। সেই খবরে টাটা শেয়ারগুলো সব পড়েছে, অল্প স্বল্প করে পড়ে গেছে। টাটা কেমিক্যালটা যেটা বেড়েছিল ওই কারণে সবথেকে বেশি, সেটা সবথেকে বেশি পড়েছে। এছাড়া সবগুলো টাটা শেয়ারই
অল্প হলেও পড়েছে, মানে সব নেগেটিভে আছে। অবশ্য বেড়েছিল অনেক, আপনি টাটা মোটরই ধরুন, টাটা স্টিলই ধরুন, টাটা কেমিক্যাল, টাটা পাওয়ার, সবই প্রায় অনেক ওপরে ছিল। তো সেখান থেকে কারেকশানটা স্বাভাবিক ছিল। অ্যাকচুয়ালি কারেকশান, মার্কেট তো জানেন খুব র্যাশনাল, কোনো কিছু বেশি বাড়লে কারেকশান করে। কারেকশান হবার পর আমরা নানা রকমভাবে কারণ খুঁজি, কারণটা ওপরে উঠলে কারেক্টিভ হবে, এগুলো সাধারণ ঘটনা। এবার আমি আপনাকে, আমার একটা কারণ মনে হলো, আমি আপনাকে একটা কারণ বললাম, আর একজনের আর এক রকম কারণ মনে হতে পারে, সেও কারণ বলতে পারে। তবে যতদূর সম্ভব টাটা সন্সের লিস্টিং না হওয়াটা একটা নেগেটিভ এফেক্ট হলেও হতে পারে। টাটা মোটর ডিমার্জার হচ্ছে, এটা আপনারা শুনেছেন যে টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেলটাকে আলাদা করে দেবে, আর আমরা যে গাড়িগুলো সাধারণ ইউজার ইউজ করে সেই সব ভেহিকেল এবং জেএলআর এগুলোকে আলাদা করে ইভি এগুলো সব একটা আলাদা হবে। যাদের কাছে আজ যে টাটা মোটর আছে তারা দুটো কোম্পানিরই একটা একটা করে শেয়ার পাবেন। আপনার একটা শেয়ার এগেনস্টে ওই শেয়ার একটা, এটা একটা। কিন্তু এটা এক্ষুনি হবে না, এটা হতে হতে প্রায় 16 থেকে 18 মাস লাগবে। তো দামটা অলরেডি এর মধ্যে ধরা, কিন্তু এক্ষুনি ব্যাপার নয়, টাইমটা প্রায় 16 থেকে 18 মাস লাগবে বলে কোম্পানি আশা করছে, পুরোপুরি প্রক্রিয়াটা পুরো ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, কয়েকজন দেখলাম আমার ইউটিউবে প্রশ্ন করেছেন যে আপনি ক্লাউড মানে কোন ক্লাউডের কোন শেয়ারটার কথা বলেছেন। ভারানিয়াম ক্লাউডের কথা বলেছি। ফান্ডামেন্টালি খুব ভালো শেয়ার, 200 কোটি টাকার মতো মনে হয় মার্কেট ক্যাপ, একদম ছোট মার্কেট ক্যাপ, ভালো ইনকাম করে। দেখা যাক, এসব শেয়ারগুলো এখনই এমএসএমই সেক্টর তো কী হবে এক্ষুনি বলা যায় না। ছোট মার্কেট ক্যাপে যেন আপনার মনে হচ্ছে যদি কোনো দিন 2000 কোটি টাকার মার্কেট ক্যাপ হয় আমি শেয়ারটা 10 টাইমস হয়ে যাবে, সেরকম 200 কোটি টাকার মার্কেট ক্যাপে যদি খারাপ টাইম আসে সেটাকে মানে সেইটাকে রেজিস্ট করে ওঠাটা খুব কঠিন হয়। তো দুদিকই আছে, পজিটিভও আছে নেগেটিভও আছে। তবে শেয়ারটা নিয়ে আমার ভালো লাগে, আমি বলেছি এগুলো রিস্কি বেট আর কি, কারণ আপনি এখনও জানেন না যে কতটা কি হবে পরবর্তীকালে, কোন দিকে যাবে। তো এইগুলো নিয়ে জাস্ট একটা দেখে দেখা যেতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে এটা একটা দুটো শেয়ার কেনা যায় না, মিনিমাম 1000-এর কোয়ান্টিটিতে কিনতে হয়, ফলে ওটাও একটা বড় রিস্ক। 70-72 হাজার টাকার রিস্ক নিয়ে আপনি কিনবেন, তারপরে কি হবে কোনো তো ঠিক নেই, ভালো হবে কি না এরকম তো কোনো গ্যারান্টি কোনো শেয়ারেই নেই। কিন্তু এইগুলো তো ছোটো শেয়ার, আপনি টিসিএস বা রিলায়েন্স কিনলে অনেক বেশি শান্তিতে ঘুমানো যায়, 200 টাকা পড়ে গেলেও কোনো না কোনো দিন আমি আমার দামটা পাবো। কিন্তু এই শেয়ার 5 টাকা পড়ে গেলেও তখন ভয়টা বেশি লাগে। এবং মার্কেট তো পুরোটাই মেন্টাল গেম, তো মেন্টাল গেমের ক্ষেত্রে এদের মেন্টাল গেমটা একটু কঠিন। এখন এই অবস্থায় 13 তারিখ এগিয়ে আসছে, ধরুন আমি বলেছিলাম 13 তারিখের পর যে কোনো দিন ভোট ঘোষণা হবে, 13 তারিখ অবধি বড় কোনো হয়তো ফল আশা করছিলাম না। তো আজকের ফলটাও 1%-এর নিচে, খুব বড় ফল বলা যায় না। তো এখন 2-1 দিন এদিক ওদিক হতেই পারে। আজকে 11 তারিখ, আজকে থেকে ফলের শুরু কিনা অনেকে ভাবতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি এতটা ভাববো না, কারণ যতক্ষণ না বোল্ড টেকনিক্যাল লেভেলগুলো না ভাঙছে ততক্ষণ নেগেটিভ ভেবে লাভ নেই, কারণ নেগেটিভ ভাবলে আপনি টেনশান হবে আর কি শুধু। যখন ভাঙবে তখন দেখা যাবে। 21,000 22,200 তো আগে ভাঙুক, 22,200 ভাঙলে তখন পজিশান, আপনাদের বলেছি পজিশানগুলো একদম যতটা পারবেন কম করে নেবেন। পজিশান রাখবার মানে বিটিএসটি তো রাখবেন না, যত সম্ভব কম রাখবেন। 21,800 ভাঙলে তখন আমরা চিন্তা করব যে আমরা কিছু আমাদের কমাবো কিনা। লং টার্ম পোর্টফোলিওটা হোল্ডারদের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু যিনি 3 মাস বা 6 মাসের জন্য শেয়ার কিনেছেন তাকে তো ভাবতেই হবে। তার যদি টাকা ফেরত দেওয়ার থাকে, অনেকে লোনে ল্যাশ মানে লোন অন শেয়ার থেকে আবার ওই লোন দিয়ে আবার শেয়ার কেনে, অনেকে নানা রকম কোম্পানি, প্রতিটা ব্রোকিং কোম্পানি লোন দেয়, এনবিএফসির লোন, সেই লোনে শেয়ার কেনে, তাদের ক্ষেত্রে সেটা তখন ভাবতে হবে যে আমি শেয়ারকে কী করব। লং টার্ম নিজের টাকায় শেয়ার কেনা শেয়ার এবং তার ফান্ডামেন্টাল ভালো থাকলে কোনো চিন্তা নেই। দেখবেন এই কারণেই লাস্ট 2 মাস ধরে বলে আসছি শেয়ার যা কিনুন তার ফান্ডামেন্টালটা দেখে কিনুন, খুব বেশি দামি শেয়ার কিনবে না। দামি মানে হচ্ছে যার ভ্যালুয়েশনটা খুব স্ট্রেচড, 60-70 পিইতে চলছে, 80 পিইতে 100 পিইতে চলছে, এই শেয়ারগুলোকে এড়িয়ে চলুন। মেটাল শেয়ার আজকে একটু পড়েছে, পিএসইউ ব্যাঙ্কগুলো পড়েছে। আপনারা হয়তো দেখেছেন যে ইউকো ব্যাংকের একটা ফ্রড মতো ধরা পড়েছে 800 কোটি টাকার, সেই সব নিয়ে হয়তো একটু নেগেটিভ
একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, মার্কেট তো সেন্টিমেন্টে চলে, সেই জন্য হয়তো পিএসইউ শেয়ারগুলো চলেছে। কিন্তু যে দুটো শেয়ারের কথা আপনাকে বলেছিলাম আরইসি পিএফসি 6 বা 7 8 পিইতে চলছে, দেখুন সেটা আজকেও আবার 3% বেড়েছে। মানে আপনার যদি ভ্যালু থাকে, এই দামেও আরইসি পিএফসি সস্তা, এইটাই বলার কথা। আপনি দামটা ভাবছেন যে আপনি অক্টোবর মাসের 22 সালের অক্টোবর মাসে 90 টাকায় বলেছিলেন, এখন 480 টাকাও তো বলছেন। আমি বলছি না মানে সস্তা আছে, 480 টাকা তো সেটা 90 টাকা থেকে 480 5.5 গুণ হয়ে গেছে, তবু এটা শেয়ারটা মানে কস্টলি হয়ে যায়নি। 30 পিই তো হয়নি, এখনও তো 8 পিইতে চলছে, তা কস্টলি বলি কী করে, এখনও সস্তা। সেই হিসাবে এগুলো এখনও এর মধ্যে এখনও কিছুটা ভ্যালু আছে। এখন মার্কেট কারেক্ট হলে সবই কারেক্ট হবে, সেটা অন্য কথা, কিন্তু এখানে আপনার লেগ স্পেসটা অনেক, যেখানে সস্তা শেয়ার আপনি অন্তত অতটা আপনার রাতের ঘুম এদিক ওদিক হবে না। একটা 120-30 স্পিড শেয়ার যদি আপনি নেন, যে কোনো কারেকশান যদি বড় কোনো কারেকশান হয়, কোথায় গিয়ে থামবে তো আপনি জানেন না। 130 থেকে 30 যদি হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ শেয়ারটার ভ্যালুয়েশন কোথায় দাঁড়াবে ভাবুন। কিন্তু একটা 6 বা 8 পি শেয়ার কোথায় যাবে, বড় জোর 5-এ আসবে, 7-এ আসবে। তো সেই জায়গাটা, সেই লেগ স্পেসটা আপনি পাবেন, এরমভাবে ভাবা আর কি। যাই হোক, কালকে দেখা যাক, আগে 22,200 যদি ভাঙে তখন নতুন করে ভাবা যাবে। আর 22,550-এর ওপর যদি মার্কেট চলে, তাহলে আবার নতুন করে শেয়ারগুলো গতি নেবে, মার্কেটও গতি নেবে। তখন হয়তো আবার 22,700, 22,800, 23,000 এইসব লেভেলের কথা আমরা ভাববো। লেটস সি মার্কেট কীরম চলে। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা আজকে প্রথমবার দেখলেন তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও করলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। ভালো থাকুন, নমস্কার।